যুবকরা, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে নেমে নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে আন্দোলনের বিজয়ের সূচনা করেছিল। আপনাদেরকে যদি বলি 1970-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, সেই 80-র দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 2024-এর যে গণ অভ্যুত্থান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল, এই আন্দোলনের মূল নেতৃত্ব কাদের হাতে ছিল? এদেশের তরুণ যুবকদের হাতে। আমি বলি, বারবার বলি, কেউ আমার সমালোচনা করি তার জন্য, কিন্তু এটা বলতে আমি দ্বিধাবোধ করি না। দীর্ঘ 16 বছর যখন রাজনীতিবিদরা যখন ব্যর্থ হয়েছিল, ওই খুনি হাসিনা, ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে 16 বছর লড়াই সংগ্রাম করে কর্মসূচির পর কর্মসূচি দিয়ে যখন খুনি হাসিনার পতন ঠেকাতে পারে না, খুনি হাসিনার পতন ঘটাতে পারেনি, তাকে দেশ থেকে বিতাড়িত করতে পারেনি, তখন এই ত্রাণকর্তা হিসেবে এদেশের যুবকরা, তরুণরা রাজপথে নেমে আসলো। তাদের নেতৃত্বেই সারা বাংলাদেশের আপামর জনতা একত্রিত হলো, এমন এক অভ্যুত্থান সংগঠিত হলো, যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট খুনি হাসিনা শুধু নিজেই পালিয়ে যায়নি, তার মন্ত্রী পরিষদ পালিয়ে গেছে, তার সমস্ত এমপিরা পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের খতিব, তার মদতপুষ্ট ইমাম, তিনিও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এভাবেই তরুণরাই যুগে যুগে আমাদেরকে পথ দেখিয়েছে, আমাদের পরিবর্তনের মূল সূতিকাগার হিসেবে ভূমিকা পালন করেছে। আজকে যদি বলি আপনাদেরকে, আগামী দিনের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের তরুণরা, যুবকরা আমাদেরকে দেখিয়েছেন, সেই বাস্তবায়নের মূল কারিগরের ভূমিকা পালন করবে কারা? এই আমার সামনে উপবিষ্ট আমার যুবক এবং তরুণ ভাইরা। কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 12 কোটি ভোটারের মধ্যে প্রায় 4 কোটি ভোটার হলো তরুণ এবং যুবক, যারা বিগত 16 বছরে একটিবারের জন্য ভোট দিতে পারে নাই। সুতরাং এই 4 কোটি ভোটার হবে, আগামী দিনে কারা ক্ষমতায় যাবে, রাষ্ট্র ক্ষমতা কাদের হাতে যাবে, এটা নির্ভর করছে এই তরুণ এবং যুবকদের হাতে, এই তরুণ এবং যুবকদের ভূমিকার উপরে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কি সেই বিগত 16 বছরের ইতিহাসে ফিরে যেতে চাই? আমরা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই? আমরা কি নতুন বাংলাদেশ গড়তে চাই? আমরা কি শোষণহীন, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে চাই? আমরা কি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, এই ধরনের একটি শান্তিময় নিরাপদ বাংলাদেশ কি আপনারা দেখতে চান? তাহলে এই যুবকদেরকে এই ভূমিকা পালন করতে হবে। এই যুবকরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অতীতের ধারাবাহিকতায় যদি সাহসী, বীরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তাহলে আগামীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বাড়াবো না। আমি আমার এই ঠাকুরগাঁ 1 আসনের যুবকদেরকে কিছু স্বপ্ন দেখাতে চাই। আমি আমার যুবক এবং তরুণ ভাইদেরকে, আমি কথার চাইতে কাজে বিশ্বাসী। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা কাজে বড় হতে চাই, কাজে প্রমাণ করতে চাই। শুধুমাত্র কথা দিয়ে আমরা মানুষকে ধোঁকা দিতে চাই না। বিগত 54 বছরে আমাদের তরুণ এবং যুবকদেরকে এই রাজনীতিবিদরা ধোঁকা দিয়েছে। এবার আর আমরা এই তরুণ যুবকরা প্রতারিত হতে চাই না, আমরা ধোঁকার শিকার হতে চাই না। আমরা ঘুরে দাঁড়াতে চাই। আমরা আমাদের শক্তি দিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তন করতে চাই। সম্মানিত ভাইরা আমার এই ঠাকুরগাঁর যুবক ভাইরা, আমার এই ঠাকুরগাঁয় আমি দেখেছি, আমি খবর নিয়েছি, আমার পরিসংখ্যান যতটুকু বলে, এই ঠাকুরগাঁ 1 আসনের মধ্যে অসংখ্য যুবক ভাইরা রয়েছে, তরুণরা রয়েছে, এখনো বেকার অবস্থায় রয়েছে। তারা ডিগ্রি পাস করেছে, কেউ ইন্টারমিডিয়েট পাস করেছে, কেউ অনার্স পাস করেছে, কেউ মাস্টার্স পাস করেছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কর্মসংস্থানের কোনো জোগাড় তাদের না হওয়ার কারণে তারা এখন পরিবারের কাছে একটা বড় বোঝা হয়ে গেছে। নিজেরাই একটু কষ্ট পাচ্ছে, পুরো পরিবার তাকে নিয়ে অনেক টেনশনের মধ্যে রয়েছে। সুতরাং
আমি আপনাদেরকে বলতে চাই, যুবকরা আগামী দিনে পরিবারের বোঝা হবে না, পরিবারের সম্পদ হবে, ঠাকুরগাঁয়ের সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। এজন্য এই যুবকদেরকে আমরা গড়ে তুলতে চাই। এই যুবকদেরকে গড়ে তোলার জন্য আমার যে স্বপ্ন, সেই স্বপ্নটি হলো আগামী দিনে একটি আধুনিক এবং সমৃদ্ধ ইউথ ইনোভেশন সেন্টার এই ঠাকুরগাঁয়ে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। যে ইনোভেশন সেন্টারে, যে ইউথ ইনোভেশন সেন্টারে এখানে যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। এখান থেকে প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করে তারা যেন নিজেরাই কিছু করতে পারে, এই উদ্যোগ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা এই বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে এই যুবকদেরকে আমরা প্রণোদনা দিয়ে তারা যেন ঘুরে দাঁড়াতে পারে, তারা যেন বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে বাঁচাতে পারে, তারা যেন সম্পদে পরিণত হতে পারে, এজন্য আমাদের তাদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে। এরপরে আমাদের যুবক ভাইরা, আজকে হলো প্রতিযোগিতার যুগ। আপনারা জানেন এই দীর্ঘ 16 বছরে কোনো সুপারিশ ছাড়া কোনো চাকরি হয়নি। মামা খালু আর চাচা চাচি ছাড়া চাকরি কেউ পায় নাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশ হবে মেধার ভিত্তিতে তারা চাকরি পাবে। আমাদের যুবক তরুণরা মেধার ভিত্তিতে চাকরি পাবে। কোন সুপারিশে যেন এখানে যেন দুর্নীতি না হয়, এটার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। এজন্য আমরা এই প্রতিযোগিতার যুগে আমার এই ঠাকুরগাঁওর যুবক তরুণ ভাইরা যেন এই প্রতিযোগিতায় ভালোভাবে সফলভাবে তারা যেন উত্তীর্ণ হতে পারে, এই জন্য এই যুবক ভাইদেরকে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, চাকরির পরীক্ষায় তারা যেন উত্তীর্ণ হতে পারে, ভালো করতে পারে, এই জন্য আমরা ফ্রি কোচিং এর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা প্রতিটি ইউনিয়নে আমরা চাই যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সেন্টার, যেখানে ইন্টারনেট সুবিধা সহ ডিজিটাল ল্যাব যেখানে থাকবে, যেখানে আমার তরুণ ভাইরা প্রশিক্ষণ নেবে, সেখান থেকে ফ্রিল্যান্সিং এর মধ্য দিয়ে তারা ইনকামের ব্যবস্থা করতে পারবে। আমরা প্রত্যেকটা ইউনিয়নে এই ধরনের ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা বলতে চাই আমাদের যুবকরা তাদের খেলাধুলা করবে, শারীরিক এক্সারসাইজ করবে, তারা সুস্থ সংস্কৃতির জন্য তারা কাজ করবে, কিন্তু এই ব্যবস্থা আজকে যুবকদের না থাকার কারণে আমার যুবকরা এখন বিভিন্ন নেশার মধ্যে চলে যাচ্ছে, মাদকের মধ্যে ঢুকে যাচ্ছে, তারা ক্লান্ত হয়ে যাচ্ছে, তারা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে। এই জন্য এই যুবকদেরকে খেলাধুলার ব্যবস্থা করার জন্য, এই যুবকদেরকে, এই তরুণদেরকে সুস্থ সংস্কৃতির চর্চা করার জন্য প্রত্যেকটা ইউনিয়নে ইউথ ক্লাব এবং খেলার মাঠ প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা বলতে চাই মেধাবী আমাদের এই ঠাকুরগাঁও এক আসনের মধ্যে অনেক মেধাবীরা আছে আলহামদুলিল্লাহ। আমি গত কুরবানি ঈদের পরে যখন এই ঠাকুরগাঁয়ে আসলাম, তখন এই ঠাকুরগাঁ থেকে যারা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, যারা বুয়েটে চান্স পেয়েছে, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এরকম ভাইদের সংবর্ধনা অনুষ্ঠানে যখন আমি গেলাম, দেখলাম, আমি নিজেও জানতাম না যে আমার এই ঠাকুরগাঁর এত অসংখ্য মেধাবীরা দেশের বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তারা চান্স পেয়েছে, তারা পড়াশোনা করার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের। কিন্তু সমস্যা হলো এইখানে আসার পরে যেটি দেখলাম আমি, আসার পরে অনেক মেধাবী শিক্ষার্থী যারা মেডিকেলে চান্স পেয়েছে, তারা বলছে ভাই এই মেডিকেলে পড়ার মতো আর্থিক তো সংকুলান তো আমাদের নেই, আর্থিক কোনো যোগান তো আমাদের না, আমার ফ্যামিলি আমাদের পড়াশোনা খরচ চালাতে পারবে না, তাহলে কিভাবে আমি এই মেডিকেল কলেজের পড়াশোনাটা শেষ করব। এরপরে যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা বলেছে ভাই আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কিভাবে করব, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, দেশের প্রখ্যাত সেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আমরা চান্স পেয়েছি, কিন্তু আমাদের সেখানে পড়ালেখা করার মতো আর্থিক তো কোনো আমাদের ইয়ে নেই, আমাদের সম্পদ নেই, তাহলে কিভাবে সেখানে পড়াশোনা করব। সব কথাগুলো শোনার পরে আমি তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিয়েছিলাম, দরখাস্ত নিয়েছিলাম যে তুমি অমুক অমুক জায়গায় তুমি অ্যাপ্লিকেশন করো, আমি সুপারিশ করবো ইনশাআল্লাহ তোমার পড়ালেখার ব্যবস্থা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার দৃঢ় বিশ্বাস যারা মেডিকেলে চান্স পেয়েছেন, এরকম বেশ কয়েকজন ভাই এবং বোনের সারা জীবনের পড়ালেখার দায়িত্ব আমরা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, এরকম আমার সদরের প্রায় 26 জন ভাই এবং বোনের আমি ব্যবস্থা করে দিয়েছি একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, প্রতি মাসে তারা সেখান থেকে বৃত্তি পাবে। এই উদ্যোগগুলো আমি গ্রহণ করেছি সেই ঢাকা থেকে,
ইনশাআল্লাহ আগামী দিনে আমি বিশ্বাস করি এই ঠাকুরগাঁ থেকেই যারা মেধাবী, যারা দরিদ্র, তাদের বৃত্তি প্রদান করে এবং যারা এর পরেও যারা উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যেতে চান তাদের জন্য ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পরিশেষে বলতে চাই, আজকে আমাদের ঠাকুরগাঁ এখানে বিশ্ববিদ্যালয় নেই। আমার এই ঠাকুরগাঁর সন্তানরা এই ঠাকুরগাঁর বাইরে গিয়ে পড়াশোনা করে, তাদের অনেক দারিদ্র ফ্যামিলি হওয়ার কারণে সেখানে পড়াশোনা করতে তাদের কষ্ট হয়। যদি ঠাকুরগাঁর মধ্যে একটি বিশ্ববিদ্যালয় হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ের আলো ঠাকুরগাঁর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে, আলোকিত হবে। এজন্য আগামী দিনে এই ঠাকুরগাঁয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকে এই সমাবেশ থেকে ঘোষণা করছি, অবিলম্বে আমাদের ঠাকুরগাঁয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। আমরা শুনেছি ইতিমধ্যেই এই জায়গায় একটি বিশ্ববিদ্যালয় করার জন্য নাকি উদ্যোগ গ্রহণ করেছেন। এটা শুধুমাত্র আমরা শুনেছি, কিন্তু এখন পর্যন্ত এটি বাস্তবায়ন হয় নাই। ইতিমধ্যে আমার পক্ষ থেকে ঢাকায় আমি যোগাযোগ শুরু করেছি। এই বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি শীঘ্রই আমরা দেখতে চাই। আমার ঠাকুরগাঁয়ের এই তরুণ যুবকরা যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখান থেকে উচ্চ শিক্ষিত হয়ে ঠাকুরগাঁকে যেন বাংলাদেশের মানচিত্রে উন্নত একটি জেলায় পরিণত করতে পারে, এর উদ্যোগ আমরা নিতে চাই। আপনারা জানেন আমাদের এই ঠাকুরগাঁয়ে একটি কৃষি কলেজ আমরা আবেদন করেছি। এই কৃষি কলেজ যদি এখানে হয় তাহলে আমার এই ঠাকুরগাঁর তরুণ যুবকরা এই কৃষি কলেজে পড়াশোনা করে এই ঠাকুরগাঁর কৃষি ক্ষেত্রে আরো উন্নতি করার জন্য তারা ভূমিকা রাখতে পারবে। এজন্য আমরা একটা কৃষি কলেজের জন্য আমরা আবেদন করেছি। আপনারা কি কৃষি কলেজ চান? এখানে আমরা আবেদন করেছিলাম যে আমাদের এই ঠাকুরগাঁয়ে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা চাই, একটি টেকনিক্যাল কলেজ আমরা চাই, যেখান থেকে পড়াশোনা করে আমার ভাই আমার বোনেরা তারা নিজেরাই কর্মক্ষম হবে, নিজেদের কর্মসংস্থানের পথ তারা খুঁজে নিতে পারবে। এই জন্য একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ এই সুসংবাদটুকু আপনাদেরকে দিয়ে দিতে চাই, খুব দ্রুত সময়ের ভিতরে ঠাকুরগাঁয়ে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা চাই হলো, আজকে আমি গতকালকে কয়েকটা অনুষ্ঠানে বলেছিলাম যে আজকে আমাদের এই ঠাকুরগাঁর যে প্রধান উৎপাদিত ফসল হলো আলু, এখানে অন্যতম গুরুত্বপূর্ণ ফসল হলো ভুট্টা, এখানে অন্যতম গুরুত্বপূর্ণ আমাদের যে ফল হলো আম। এই জাতীয় আম, আলু, আমাদের ভুট্টা আমরা এখানে উৎপাদন করি, কিন্তু এই আম, ভুট্টা, আলু অল্প দামে আমরা বিক্রি করে দেই। এই আম, ভুট্টা, আলু এখান থেকে ব্যবসায়ীরা নিয়ে চলে যায় ঠাকুরগাঁর বাইরে, ঢাকা সহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে সেখানে প্রসেসিং করে, সেখানে ইন্ডাস্ট্রি তৈরি করে, এগুলো দিয়ে প্রসেসিং করে তারা নানা ধরনের ফুড তৈরি করছে। এই ফুডগুলো আবার বেশি দামে আমরা ঠাকুরগাঁয়ে কিনে আমাদের সন্তানদেরকে খাওয়াচ্ছি, আমাদের বিভিন্ন কৃষিকাজে আমরা ব্যবহার করছি। আমরা চাই ঠাকুরগাঁয়ে কিছু ইন্ডাস্ট্রি তৈরি করতে। আমার এই ঠাকুরগাঁ জেলার আলু এই ইন্ডাস্ট্রিতে প্রসেসিং হয়ে এখান থেকে ফুড তৈরি হয়ে প্রত্যেকটি জেলায় আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় পৌঁছে দিতে চাই। আমার এই ঠাকুরগাঁয়ে আমরা আম যে উৎপাদন হয়, আম প্রসেসিং এর জন্য এখানে ইন্ডাস্ট্রি করতে চাই, শিল্প প্রতিষ্ঠা করতে চাই। আমার এই ঠাকুরগাঁর উৎপাদিত ভুট্টা এখানে প্রসেসিং করে বিভিন্ন ধরনের ফুড তৈরি করার জন্য শিল্প এবং ইন্ডাস্ট্রি আমরা এই ঠাকুরগাঁয়ে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য আমরা এই ধরনের ইন্ডাস্ট্রি গড়ে তুলবো আগামী দিনে ঠাকুরগাঁয়ে ইনশাআল্লাহ। এই ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুললে একদিকে যেভাবে আমার কৃষকরা লাভবান হবে, অপরদিকে আমার অসংখ্য বেকার যুবক ভাই বোনদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, আমাদের বিমানবন্দর, এই বিমানবন্দর নিয়ে আমরা অনেক কথা বলেছি, আমরা মানববন্ধন করেছি, আমরা ঢাকায় মানববন্ধন করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই, অবিলম্বে বন্ধ হওয়া বিমানবন্দর চালু করতে হবে। এই বিমানবন্দর যদি চালু হয় তাহলে বাংলাদেশ শুধু নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় ব্যবসায়ীরা এই ঠাকুরগাঁয়ে আসবে, তারা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে, এখানে ব্যবসা ইনভেস্ট করবে, যার কারণে আমার এই ঠাকুরগাঁও উন্নত হবে, আরো সামনের দিকে এগিয়ে যাবে। এই জন্য আমার বিমানবন্দর চাই এখানে। আপনারা কি বিমানবন্দর চান? ইনশাআল্লাহ এই দাবি আমাদের বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ বলবো, আমরা দাবি তুলেছি আমাদের এই ঠাকুরগাঁয়ে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল করতে হবে। এখানে 54 বছর অনেক এমপি হয়েছেন, অনেক মন্ত্রী হয়েছেন, কেউ এই উদ্যোগ গ্রহণ করেনি।
তারা যদি চিন্তা করত, তারা যদি উদ্যোগ গ্রহণ করত, তাহলে অনেক আগে এখানে একটি মেডিকেল কলেজ হাসপাতাল হওয়া সম্ভব ছিল। 17 লক্ষ মানুষের বসবাস হলো আমার এই ঠাকুরগাঁয়, কিন্তু এই 17 লক্ষ মানুষের জন্য মাত্র 250 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল রয়েছে, যেখানে আধুনিক কোনো সরঞ্জামাদির ব্যবস্থা নেই, আধুনিক কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। এখানে আইসিইউ নেই, এখানে এনআইসিইউ নেই, এখানে সিটি স্ক্যানের ব্যবস্থা নেই, এখানে এমআরআই এর ব্যবস্থা নেই। একটু হলেই আমাদের ডাক্তার আমাদেরকে দিনাজপুরে রেফার করে দেয়, রংপুরে রেফার করে দেয়, আমাদের ঢাকায় রেফার করে দেয়। আর আমার এই অঞ্চলের ভাই এবং বোনেরা আর্থিক সংকটের কারণে তারা টাকা দিয়ে ওই ঢাকা পর্যন্ত গিয়ে ট্রিটমেন্ট নিতে পারে না, রংপুরে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারে না, দিনাজপুরে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারে না, যার কারণে অসংখ্য ভাই এবং বোনেরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে আমাদের ঠাকুরগাঁর মধ্যে। অনেকে রাস্তায় যেতে যেতেই মারা যাচ্ছে। এই জন্য আমরা বলেছি অবিলম্বে ঠাকুরগাঁয়ে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করতে হবে। আমার এই ঠাকুরগাঁর ওই হতদরিদ্র ভাই এবং বোনেরা যেন এখানে স্বল্প মূল্যে তারা যেন ট্রিটমেন্ট নিতে পারে, আর যেন কোনো বিনা ট্রিটমেন্টে আমাদের ভাই বোনেরা যেন নিহত না হয়, মারা না যায়, এর ব্যবস্থা করতে হবে। আমাদের এই হসপিটালে আধুনিক ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে, এখানে এনআইসিইউর ব্যবস্থা থাকবে, এখানে আইসিইউর ব্যবস্থা থাকবে, এখানে সকল টেস্টের ব্যবস্থা থাকবে হসপিটালের মধ্যে। আমরা দেখেছেন ইতিমধ্যেই আমরা ঠাকুরগাঁও মানববন্ধন করেছি আপনাদের সাথে নিয়ে, আমি ঢাকায়ও মানববন্ধন করেছি আপনাদের সাথে নিয়ে, স্বাস্থ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি, আমি স্বাস্থ্য সচিবের সাথে সাক্ষাৎ করেছি, স্মারকলিপি দিয়ে বলেছি অবিলম্বে আমার ঠাকুরগাঁয়ে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল লাগবে, এটি বাস্তবায়ন করে দিন। আপনারা কি সেটার সাথে একমত? যে আপনারা আমার সাথে থাকলে ইনশাআল্লাহ এই সকল দাবিগুলো অবিলম্বে আমরা পূরণ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা বলতে চাই, সম্মানিত ভাইরা আমার, আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে শুধু তাদের দলীয় কেডার হিসেবে ব্যবহার করে, আমাদেরকে শুধু তাদের স্লোগান দেওয়ার জন্য ব্যবহার করে, একটা পর্যায়ে আমাদের চরিত্রকে নষ্ট করে দেয়, আমাদের নৈতিকতাকে নষ্ট করে দেয়, আমার ক্যারিয়ারকে তারা ধ্বংস করে দেয়। আমার এই যুবক তরুণরা আর কোন রাজনীতিবিদের দ্বারা ব্যবহার হবেন না। আপনারা নিজেদেরকে গড়ে তুলবেন, পরিবারের এবং ঠাকুরগাঁর সম্পদে নিজেকে তৈরি করার জন্য, পরিণত করার জন্য আপনারা ভূমিকা রাখবেন। আমার আর তরুণ যুবকদের মাঝে কেউ যেন অস্ত্র দিয়ে এই আমার তরুণ যুবকদেরকে যেন বিপদগামী করতে না পারে, আমার এই তরুণ যুবকদের হাতে মাদক তুলে দিয়ে আমার এই তরুণ যুবকদের চরিত্রকে, নৈতিকতাকে যেন কেউ নষ্ট করতে না পারে, এই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, সচেতন থাকবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি বেশি শক্তি ব্যবহার করতে চায়, কেউ যদি কালো টাকা ব্যবহার করে আমাদের ব্যালট বাক্স ছিনতাই করতে চায়, আমাদের ভোট কিনতে চায়, তাহলে যুবকরা কি প্রতিরোধ করে তুলবেন? আগামীর সন্ত্রাস মুক্ত নিরাপদ ঠাকুরগাঁও গড়ার জন্য আমার এই তরুণ যুবক ভাইরা অগ্রণী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে নিয়েই আমি আগামী দিনের আধুনিক নিরাপদ ঠাকুরগাঁও গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমাদের এই উদ্যোগগুলোকে কবুল করে নিন। এই উদ্যোগগুলোকে বাস্তবায়নের জন্য সকল সর্বশ্রেণীর আমাদের তরুণ যুবকদেরকে আমার সাথে থেকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই কষ্ট করে আমাদের ঠাকুরগাঁর সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে